আওয়ামী লীগ কর্মীরা গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, পুলিশ সেনাবাহিনীর লাঠিচার্জ করতেছে। ভারত ইতিমধ্যে চাপ দেওয়া শুরু করেছে। ইউনূসের বিদায় হয়ে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, তারপর নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণ, এসবই হবে। সব মিলিয়ে বলা যায় ইউনূস সরকারের পতন ঘনিয়ে এসেছে। যা খবর, ইউনূস মিয়া দেশ ছাড়ার সুযোগ পাচ্ছেন। তবে ইউনূস পালাবার সুযোগ পেলেও তার উপদেষ্টারা সেই সুযোগ পাবেন না বলে খবর। ওয়াকারুজ্জামান আছেন প্ল্যান এক্সিকিউশনের দায়িত্বে। আমি অনুচ্ছেদ 28-এর কথা বলবো, সংবিধানের কথা বলবো। এগুলোর যে ঘটনাটি ঘটছে সূত্রপাতটা কোথায়? অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো সাংবিধানিক সংস্কার নয়, সব জানিয়ে দিল বিএনপি। এই যে সংবিধান নিয়ে ইউনূস সরকার যে লীলা খেলা খেলতে চেয়েছিল, বিএনপি এই জায়গায় প্রতিবাদ জানিয়ে বিএনপি অবশ্যই সাধুবাদ পাবার মতো একটি কাজ করলো। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, তবে কি সত্যি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস পালাচ্ছেন? এক্ষেত্রে একজন বিশ্লেষক বলছেন যে যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস পালাতে পারবেন, কিন্তু তার কোনো উপদেষ্টাই পালাতে পারবেন না। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস পালালেও তার উপদেষ্টা পরিষদের কেউই পালাতে পারবেন না। প্রিয় দর্শক, এছাড়াও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে ভারত একটা প্রজেক্ট নিয়ে নেমেছে। সেই প্রজেক্টের অংশ হিসেবে ক্রমাগত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে চাপ প্রয়োগ করে যাচ্ছে ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে এবং সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতেই সেনাপ্রধানকে চাপ প্রয়োগ করা হচ্ছে। দর্শক, এখন এখানে একটা প্রশ্ন, ভারত যে প্রজেক্টটা নিয়ে মাঠে নেমেছে এটা কি আদৌ সফল হবে? অর্থাৎ ভারতের এই কৌশলের কারণে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে কি মনে হচ্ছে আপনার? অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ট্রাম্প মোদি তিক্ততার অবসানে ইউনূসের পালাবার এবং হাসিনার ফেরার দিন এগিয়ে এলো। ভারত স্পষ্টভাবে বলেছে যে ইউনূস সরকারের সাথে কোনো গুরুত্বপূর্ণ সংলাপ তখনই হবে যখন বাংলাদেশে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। এপ্রিল 2025-এ মোদি ইউনূসের প্রথম বৈঠকে মোদি ইউনূসকে স্পষ্ট করে বলেছিলেন এমন বক্তব্য কথা বলবেন না যা দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করে। ট্রাম্পের দিক থেকে ইউনূস সরকারের প্রতি মনোভাব কখনোই আদৌ পজিটিভ কিন্তু ছিল না। ভারত চায় ইউনূস সরকারের মতো অবৈধ দখলদার সরকারের চলে যাওয়া এবং অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার আসুক ক্ষমতায়। এটা শুধু ভারতের একক চাওয়া নয়। চীনের জিয়ানটিনে সদ্য সমাপ্ত এসসিও সামিটের সাইডলাইনে এই বিষয়ে চীন ও রাশিয়াও ভারতের সঙ্গে সহমত হয়েছে। আর এর ফলস্বরূপ ভারত ইতিমধ্যে চাপ দেওয়া শুরু করেছে যাতে ইউনূসের পরিবর্তে নির্বাচন পরিচালনার জন্য একটি কেয়ারটেকার সরকার গঠন হয় বাংলাদেশে এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের পথে যে আইনি বাধা তৈরি করা হয়েছে সেই আইনি বাধা যাতে দূর হয়। এই উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যে প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকও করেছেন, এটা আপনারা জানেন। এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে সেনাপ্রধানের এসব করার পেছনে ভারতের চাপ আছে। এই পরিস্থিতিতে ট্রাম্প এবং মোদির মধ্যে তিক্ততার অবসান বাংলাদেশ বিষয়টিতে নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। সম্ভাবনা মানে নতুন কিছু প্রশ্ন, যে এই প্রশ্নের মধ্যে ট্রাম্প দেখা যাচ্ছে নতুন রাষ্ট্রদূতদের ভূমিকা, সেগুলো একটা বড় জিনিস হবে। বাংলাদেশের এর কি সম্ভাব্য প্রভাব পড়তে পারে এই রাষ্ট্রদূত নিয়োগের? নতুন কূটনৈতিক নিয়োগ এবং ট্রাম্প মোদি সম্পর্কের উন্নতি বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে। ট্রাম্পের বাংলাদেশ প্রশ্ন মোদির হাতে ছেড়ে দেয়া এবং উভয় নেতার মধ্যে উন্নত সম্পর্ক ইউনূস সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করবেই। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বিত চাপ বাংলাদেশের দ্রুত নির্বাচন আয়োজনের দিকে নিয়ে যেতে পারে বাংলাদেশকে। এর মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সম্ভাবনা এবং নিষেধাজ্ঞা মুক্ত নির্বাচনে তাদের অংশগ্রহণের সম্ভাবনাও কিন্তু উজ্জ্বলতর হলো বলে ধরে নেওয়া যায়। কারণ বাংলাদেশের ব্যাপারে ভারত এবার অনেকটা ফ্রি হ্যান্ড পাবে। এই ফ্রি হ্যান্ড ভারতকে দিতে বাধ্য আমেরিকা। এটা যত না প্রেম ভালোবাসা, তার চেয়ে অনেক বেশি ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা। ইউনূসের বিদায় হয়ে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, তারপর নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণ, এসবই হবে। জ্যাকবসনকে সরিয়ে ক্রিস্টেনসেনকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী গোরের ভারতে নিয়োগ ইউনূস সরকারের উপর গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুততর করার জন্য আরও চাপ দেবে।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর পুনর্বিন্যস্ত সম্পর্ক তার ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সব মিলিয়ে বলা যায় ইউনূস সরকারের পতন ঘনিয়ে এসেছে। যা খবর, ইউনূস মিয়া দেশ ছাড়ার সুযোগ পাচ্ছেন আমেরিকার সৌজন্যে, এবং ভারতের সাথে হয়তো এই ব্যাপারে আমেরিকা কথা বলে তার সেফ এক্সিট প্যাসেজ সেটা দেবে। তার যাওয়ার এবং শেখ হাসিনার দেশে ফেরার দিন চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে দিল্লির সাউথ ব্লকে। তবে ইউনূস পালাবার সুযোগ পেলেও তার উপদেষ্টারা সেই সুযোগ পাবেন না বলে খবর। ওয়াকারুজ্জামান আছেন প্ল্যান এক্সিকিউশনের দায়িত্বে, কারণ বাংলাদেশে তিনি এখন ভারত এবং আমেরিকা এবং সেই সাথে কিন্তু সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ত্রিশক্তি চীন, ভারত, রাশিয়ার এই পুরো শক্তির তিনি হচ্ছেন ফ্রন্টম্যান ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো সাংবিধানিক সংস্কার নয়, সব জানিয়ে দিল বিএনপি। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি কোনো সাংবিধানিক সংস্কার সমর্থন করবে না। তাদের যুক্তি, এই ধরনের পরিবর্তন হতে হবে সংসদে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজকে গত বুধবার বিএনপি একটি চিঠি দিয়েছে। চিঠিতে দলটি জানায়, কেবল সাংবিধানিক সংশোধন ছাড়া যেসব প্রস্তাব রয়েছে সেগুলি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, বিধি বা প্রশাসনিক আদেশের মাধ্যমে কার্যকর করতে পারবে। চিঠিতে দলটি 3টি প্রস্তাব দিয়েছে। সেগুলো হলো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের সংবিধান সংস্কার বিষয়ক সুপারিশ ব্যতি রেখে আশু করণীয় নয় এরূপ অন্যান্য সুপারিশ যথাসম্ভব বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করবে। এতদ উদ্দেশ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় অধ্যাদেশ জারি, বিধি প্রণয়ন, প্রশাসনিক আদেশ জারি, প্রশাসনিক উদ্যোগ গ্রহণ বা অন্য কোনো বৈধ পন্থা কৌশলের আশ্রয় নিতে পারে। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকার দায়িত্বভার গ্রহণের 2 বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করবে। উক্ত সরকার গঠনকারী সম্ভাব্য সব রাজনৈতিক দল জুলাই সনদে সইয়ের মাধ্যমে এবং নির্বাচনী ইস্তেহারের উল্লেখপূর্বক এক্ষেত্রে জাতির কাছে অঙ্গীকারবদ্ধ থাকবে। পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ গঠিত হওয়ার 2 বছরের মধ্যে জুলাই সনদের সংবিধান সংশোধনী সম্পর্কিত সুপারিশ ও অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক অসম্পূর্ণ অন্যান্য সুপারিশ বাস্তবায়ন করবে। উক্ত সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সইয়ের মাধ্যমে এক্ষেত্রে জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ থাকবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা চিঠিতে আরও বলা হয় এবং সতর্ক করা হয়েছে যে জুলাই সনদকে সাংবিধানিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হলে তা আইন ও সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য হবে না। চিঠিতে আরও জানানো হয়েছে, বর্তমান সংবিধানের অধীনে গঠিত কোনো সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এখনকার ব্যবস্থা পাল্টে নতুন কিছু চাপিয়ে দেয়, তাহলে তা বিপ্লব নয়, কু হিসেবে গণ্য হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে যদি কোনো দল বা গোষ্ঠী অসম্মানজনক পথে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তবে তা হবে জাতির জন্য দুঃখজনক। চিঠিতে জোর দিয়ে বলা হয়, একই সঙ্গে মনে রাখতে হবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংবিধানিক ধারাবাহিকতা ব্যাহত করার যে কোনো বিপজ্জনক চেষ্টা বাস্তবসম্মত নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথায়, সংবিধান কার্যকর থাকা অবস্থায় কোনো ব্যবস্থায় সেটা পরিবর্তন করতে পারে না। এ ধরনের কিছু করা হলে আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সেটা টিকবে না। গত 5 জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তার উল্লেখ করে চিঠিতে বিএনপির দাবি, ইউনূস সনদটিকে প্রতিশ্রুতি হিসেবে বর্ণনা করেছিলেন, কিন্তু জুলাই সনদে সই করে রাজনৈতিক দলগুলো জাতির প্রতি প্রতিশ্রুতি দেবে যে তারা এটি বাস্তবায়ন করবে। আমি প্রথমে বিএনপিকে সাধুবাদ জানাতে চাই। বিএনপিরও হাজারো সমালোচনা আছে, আওয়ামী লীগেরও হাজারো সমালোচনা আছে। এই যে সংবিধান নিয়ে ইউনূস সরকার যে লীলা খেলা খেলতে চেয়েছিল, ইউনূস সরকারের ঐক্যমত্য কমিশন যে লীলা খেলা খেলতে চেয়েছিল, এমনকি প্রকাশ্য ঐক্যমত্য কমিশনের বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ দম্ভের সাথে বলেছিলেন যে সংবিধান ভায়োলেট করেই আমরা এই জায়গায় এসেছি, আপনারা যদি একমত না হন তাহলে আমরা সবাই ফেসে যাব। তার সরল স্বীকারোক্তি কিংবা দম্ভোক্তি যেটাই বলুন না কেন, দম্ভোক্তি। বিএনপি এই জায়গায় প্রতিবাদ জানিয়ে বিএনপি অবশ্যই সাধুবাদ পাবার মতো একটি কাজ করলো যে সংবিধান সংস্কার করবে। কারা এরা? এদের আইনি ভিত্তি কি? সেই জায়গায় বিএনপি একটি চপেটাঘাত দিয়ে দিল। এটি যথার্থ। এই জায়গাতে বিএনপিকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে যে অন্ততপক্ষে বিএনপির এই দৃঢ় অবস্থানের কারণে এই যে আজকের যে নতুন বন্দোবস্ত, এই বন্দোবস্ত অন্ততপক্ষে সংবিধানকে নিয়ে লীলা খেলা খেলতে, সংবিধানকে নিয়ে কাটাছেড়া করতে সাহস করবে না।
এখন শেষ পর্যন্ত কি হবে? শেষ পর্যন্ত যদি বিএনপি শক্ত থাকে, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, বিএনপির বাংলাদেশে একটা ব্যাপক জনসমর্থন আছে, আজকেই যদি বিএনপি মনে করে যে এই যে অন্যান্য পক্ষ যারা অন্যায় আবদার করছে, পিআর চাইছে, সংবিধান সংস্কার করতে চাইছে, মামার বাড়ির আবদার যারা করতে চাইছে, তাদেরকে বিএনপি জোরালোভাবে শক্ত হাতে প্রতিহত করবে, এটি যদি আজকে বিএনপি মনে করে, ওই পক্ষটি দাঁড়াতে পারবে না, সোজা কথা যদি বলে দিতে হয়। তো কাজেই বিএনপি নিঃসন্দেহে এই যে সংবিধান সংস্কারের প্রশ্নে আপত্তি জানানো, এটি সাধুবাদ পাবার যোগ্য। একটু দেরিতে হলেও বিএনপি এটি জানিয়েছে। কিন্তু একই সাথে প্রশ্ন করতে যাই যে এই যে ঐকমত্য কমিশন, এটি কি? এটির বৈঠকে বিএনপি দিনের পর দিন গিয়ে কেন সময় নষ্ট করলো? কেন সংবিধানের বাইরে যে সংস্কারগুলো আছে সেগুলোতে আবার বিএনপি একমত, সেগুলো হয়তো করবে, কিংবা একটা জুলাই সনদ হতে পারে নাম কাগজে, কিন্তু সনদ বাস্তবায়ন হবে না। জুলাই সনদ বলুন কিংবা গত 5ই অগস্ট যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হয়েছে, এগুলো কিন্তু কিছুই বাস্তবায়ন হবে না। এখন আগামী নির্বাচিত সরকারের উপরে চলে গেল। কিন্তু এখনকার যে বন্দোবস্ত ওয়ালারা যারা, মূলত যারা জামায়াত কিংবা এনসিপি, তারা কিন্তু এখন বাস্তবায়ন করবার পক্ষে করতে চায়। তারা জুলাই অগস্টে এগুলো করতে চেয়েছিল, তাদের শক্তি সামর্থ্যের দুর্বলতার কারণে, বিএনপির অন্যদিকে তাদের বিপক্ষে অবস্থানের কারণে আজ পর্যন্ত তারা বাস্তবায়ন করতে পারেনি। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের জনগণ হিসেবে যে আপনারা বড় দল, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, আপনাদের ক্ষমতা কেন্দ্রিক স্বার্থের বাইরেও বাংলাদেশ নিয়ে, বৃহৎ বাংলাদেশের কল্যাণ নিয়ে আপনাদের স্বার্থ আছে। সেই স্বার্থ নিশ্চয়ই আপনারা অক্ষুণ্ণ রাখবেন বলে আমরা প্রত্যাশা করি। আবারও বিএনপির এই ভূমিকাটি যে সংবিধান সংস্কার প্রশ্নে আপোষহীন ভূমিকা, এটিকে বলবো যে এখন অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে হাত দিতে পারবে না। খুব ভালো কথা। সংবিধান আলাপ হবে সংসদে, সংবিধান সংশোধন হবে সংসদে। এই প্রতিবাদকে আমরা সাধুবাদ জানাই। 41 কথা বললেন, আমি অনুচ্ছেদ 28 কথা বলবো, সংবিধানের কথা বলবো। আজকে আমি চার্টার অফ মদিনার কথা বলেছি। তো বিরাট বিশাল আদর্শের কথা বলেছি। সেটা কোনো না কোনো সময় হয়তো অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যায়, সেই আদর্শ অর্জনের এই ধারাবাহিকতা অনেক সময় আটকে যায়। তবে তা বলে পিছপা হওয়া যাবে না। আজকের আমরা যে আলোচনাটা হলো, আপনার ধর্ম, আপনার জেন্ডার, আপনার রেস, আপনার কি ভাষা বলেন, আপনার গায়ের কি রং, কিছুই আসে যায় না। সব কিছুর ঊর্ধ্বে উঠতে হবে। আমার মনে হয় সেটাই বোধহয় আজকের মেসেজটা ছিল। সব বিভেদের উপরে উঠতে হবে, এবং যত ঘাত প্রতিঘাতই আসুক না, আপনি কয়েকটা ইনসিডেন্টের কথা বললেন, সেটা আমাদের সংলাপে আসার এবং এই একটা যৌথ প্রচেষ্টা, প্রয়াস এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের কে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে। এবং আমি মনে হয় যে আলোচনা, একসঙ্গে বসা, এবং এগুলোর যে ঘটনা যে ঘটছে, সূত্রপাতটা কোথায়, কেন এগুলো জন্ম হয়, সেগুলো বোধহয় সব কিছু আমাদের খতিয়ে দেখতে হবে। নিরুৎসাহ হবেন না, ডিসকারেজ হবেন না, এগিয়ে যেতেই হবে। ইউনিটি ইন অ্যাডভার্সিটি, এখানে বলছিল ইউনিটি ইন ডাইভার্সিটি। আপনি যে প্রশ্নটা বলেছেন, ইউনিটি ইন অ্যাডভার্সিটি। থ্যাংক ইউ। এগুলোর পেছনে প্রধান কারণ কি? আমাদেরকে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস সেটা খানিকটা কমছে, নাকি এর পেছনে কোনো পলিটিক্যাল কারণ আছে? আমি ওটার সাথে অমর্ত্য সেনের একটা রেফারেন্স দিয়েছে, ধর্মীয় অসহিষ্ণুতা শুধু ব্যক্তিকে না, পুরো সমাজকেই বিষাক্ত করে। নাকি আসলে নেপথ্যের কারণটা কি? আমার মনে হয় সমাজের কাছ থেকে, সমাজ ব্যবস্থার কাছ থেকে, রাষ্ট্রীয় কাঠামোর কাছ থেকে আমাদের আশা আকাঙ্ক্ষাটা কি, সেটা অনেক সময় আমাদের ব্যক্তিগত, আমরা হয়তো ভাবে মনে করি যে সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, কিন্তু সেখানে প্রশ্ন করতে হবে, ওয়াজ আর অবজেক্টিভস রিয়েলিস্টিক? আমরা কি একটু বেশি চাইছি? আমরা খুব তাড়াতাড়ি, খুব অনেক দূর এগিয়ে যেতে চাইছি? একটু বোধহয় সহিষ্ণু হতে হবে, একটু পেশেন্স হতে হবে, এবং একটু রিয়েলিস্টিক। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।